নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ফাংশন নাম শুনছো তো নাকি? হ্যাঁ, জি স্যার। আমরা ফাংশন ম্যাথ ওয়ানে ফাংশন পড়ে আসছি, বুঝছো? ফাংশন হলো দুই অথবা তার চেয়ে বেশি ভেরিয়েবলের মধ্যে এই টাইপের একটা রিলেশনশিপ, যেখানে একটা ডিপেন্ডেন্ট থাকে বাকিগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকে। যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান চেঞ্জ হয় তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কি আসে? পরিবর্তন আসে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ইউনিট গুলো থাকে, সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট, মনে করো যে টাইমের কথা মনে করো, তো টাইমের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট কত? 1 সেকেন্ড। হ্যাঁ, মনে করো যে একটা গাড়ি প্রতি সেকেন্ডে কতটুকু তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, পার সেকেন্ডে যে ভেলোসিটি চেঞ্জ, এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জটাই হচ্ছে মূলত ডেরিভেটিভ। এই রেট অফ চেঞ্জটা বের করতে হবে। যেমন ধরো আমরা কস্ট ফাংশন শুনেছি। কস্ট ফাংশন মানে কি? কস্ট ফাংশন হলো যে টোটাল কস্ট অফ মেকিং এক্স ইউনিট। এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, মনে করো যে তাহলে এখানে যদি তুমি কোয়ান্টিটিটাকে চেঞ্জ করো, মানে কোয়ান্টিটি একটা ভেরিয়েবল, যে ধরো যে কোয়ান্টিটিটা ভেরি করলো, তো কোয়ান্টিটি ভেরি করলে এটার এগেইনস্টে আর কি ভেরি করবে? কস্ট ভেরি করবে না? যদি তুমি কোয়ান্টিটি ভেরি করো তাহলে কি কষ্ট, তো মনে করো তুমি 10,000 প্রোডাক্ট তৈরি করলা, তাহলে যেরকম কষ্ট হবে, তুমি যদি একটা প্রোডাক্ট তৈরি করো, কষ্ট কি একই হবে? তাহলে এই যে দেখো, কোয়ান্টিটি পরিবর্তনের কারণে কিলো 500 ইউনিট যদি তৈরি করো তাহলে এক ধরনের কষ্ট হবে। দ্যাট মিনস কস্টটা ডিপেন্ড করতেছে নাম্বার অফ প্রোডাক্টের উপরে, নাম্বার অফ আইটেমস এর উপর, যে তুমি কতগুলো প্রোডাক্ট প্রডিউস করতেছো সেই সংখ্যাটার উপরে কস্ট ডিপেন্ড করতেছে। এখন কস্ট যদি কম বেশি হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে প্রোডাক্ট কম বেশি হচ্ছে কি হচ্ছে না। কস্টের উপর প্রোডাক্ট ডিপেন্ডেন্ট না, প্রোডাক্টের উপরে কস্ট ডিপেন্ডেন্ট। তাহলে এখানে কস্টকে যদি একটা ভেরিয়েবল চিন্তা করি, প্রোডাকশনকে যদি একটা ভেরিয়েবল চিন্তা করি, তাহলে প্রোডাকশনের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট কত? যেমন টাইমের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট কি ছিল? সেকেন্ড। প্রোডাক্টের ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট কত? 1 মিনিট স্যার। 1 ইউনিট। হ্যাঁ, কারণ এর চেয়ে কম তো তুমি তৈরি করতে পারবে না। কারণ হচ্ছে, তাহলে যখন আমরা কস্ট ফাংশনকে ডেরিভেটিভ করব তখন আমাকে চিন্তা করতে হবে এখানে প্রতি ইউনিট প্রোডাক্ট পরিবর্তনের কারণে কষ্টের কতটুকু পরিবর্তন হচ্ছে। এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জের আরেকটা নাম হচ্ছে মার্জিনাল। হ্যাঁ, রেট অফ চেঞ্জের আরেকটা নাম হচ্ছে মার্জিনাল কস্ট। যে অর্থাৎ প্রত্যেক ইউনিটের ক্ষেত্রে কষ্টের যতটুকু পরিবর্তন হয় সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ হলো যে আমরা যখন ফাংশনের কথা চিন্তা করব, ধরো যে ফাংশন ফাংশন কি করবে? একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, একটা ভেরিয়েবল কি করবে আরেকটা মনে করো যে এটা একটা ফাংশন, আমরা কনসিডার করলাম ওয়াই সমান এফ অফ এক্স একটা ফাংশন। এটা ফাংশনের নোটেশন আমরা জানি। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ওয়াইটা না? জি স্যার। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স। এখন আমি মনে করো ওয়াই এর পরিবর্তে যদি সি কনসিডার করি আর এক্স এর পরিবর্তে যদি কিউ চিন্তা করি, তাহলে কিউ ফর কোয়ান্টিটি, সি ফর কস্ট। তাহলে এটা একটা কস্ট ফাংশন হয়ে গেল। অথবা ধরো যে ওয়াই এর পরিবর্তে সি এক্সটাই রাখলাম আমি, মনে করো কোয়ান্টিটি, তাহলে সি এক্স। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে একটা কস্ট ফাংশন।
এখন কস্ট ফাংশনের ক্ষুদ্র পরিবর্তন, ধরো মনে করো যে এখানে এরকম চিন্তা করো, এই যে দেখো ডেল্টা এক্সটা হলো, এই যে ডেল্টা এক্স এর খুব অল্প পরিমাণে পরিবর্তন। এখন খুব অল্প পরিমাণে বলতে এর যে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট সেটা, খুব ক্ষুদ্র বলতে কি এর চেয়ে যে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট সেটাই কি ক্ষুদ্র না? যেমন টাইমের ক্ষেত্রে जी सर। ক্ষুদ্রতম ইউনিট কত? 1 সেকেন্ড। হ্যাঁ, প্রোডাক্টের ক্ষেত্রে ক্ষুদ্রতম ইউনিট 1 ইউনিট। তাহলে যে ক্ষুদ্রতম ইউনিট সেই পরিবর্তনটাকে তুমি মনে করো ডেল্টা এক্স, মানে পরিবর্তনটা সবচেয়ে ক্ষুদ্র, মানে একদম স্মল, মানে একদম মানে জিরোর কাছাকাছি, বলতে গেলে জিরোর কাছাকাছি। তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে জিরোর কাছাকাছি কত? 1। হ্যাঁ, প্রোডাক্টের ক্ষেত্রে জিরোর কাছাকাছি সবচেয়ে কম প্রোডাক্ট কত? 1 না? जी सर 1। जी सर। টাইমের ক্ষেত্রে সবচেয়ে একদম জিরোর কাছাকাছি সময় যদি চিন্তা করো তাহলে 1 1 সেকেন্ড। सेकंड सर। जी सर। এরকম মানে ক্ষুদ্র, তাহলে ডেল্টা এক্সটা ক্ষুদ্র, তাহলে এক্স এর ডেল্টা এক্স এর ক্ষুদ্র যে ইয়েটা এর পরিবর্তনের কারণে, হ্যাঁ মনে করো ধরো এমনি ধরলাম যে আমরা সাধারণত এই ডেল্টা এক্সটাকে ধরলাম ধরো যে পরিবর্তন, এক্স এর পরিবর্তন। একটা হচ্ছে এভারেজ রেট অফ চেঞ্জ আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। দুইটা দুই জিনিস। এভারেজ রেট অফ চেঞ্জ হচ্ছে মনে করো যে তুমি চিন্তা করলা যে একটা প্রোডাক্ট তৈরি করতে ধরো 10 টাকা খরচ হয়, 20টা প্রোডাক্ট তৈরি করতে ধরো 90 টাকা খরচ হয়। তাহলে এখানে এই দুইটা ডিফারেন্স কত? 19 না? जी सर। 19। তাহলে 19টা প্রোডাক্টের জন্য 19টা প্রোডাক্টের পরিবর্তন হয় 19 আর কস্টের পরিবর্তন হয় কত? 18 আর 90 মাইনাস 10। যদি আমরা একটা প্রোডাক্ট 10 টাকার কথা চিন্তা করি, তাহলে এই পরিবর্তনটা মূলত হচ্ছে এই যে এখানে দেখো যে এই পরিবর্তনটা ওই যে ডেল্টা ওয়াই, এটাকে আমরা এটা ফাংশনের পরিবর্তন বোঝাচ্ছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফাংশনের মধ্যে, মনে করো তুমি কিভাবে এটা বের করে, এটা হচ্ছে যে বড়টার মধ্যে পরিবর্তন মাইনাস অরিজিনালটার পরিবর্তন। হ্যাঁ, তাহলে এই পরিবর্তনটা এই যে ডিওয়াই বাই ডিএক্স যে পরিবর্তনটা, হ্যাঁ এই পরিবর্তনটা হচ্ছে তোমার এভারেজ রেট অফ চেঞ্জ। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা হচ্ছে এভারেজ রেট অফ চেঞ্জ। এখন এই ডেল্টা এক্স এর মান যদি খুব ক্ষুদ্র হয়, হ্যাঁ টেন্ডস টু জিরো হয়, এরকম লিমিটিং কেসে জিরো তো হবে না, জিরোর কাছাকাছি হবে, তখন এটাকে বলা হয় ডেরিভেটিভ। এটার নাম হচ্ছে ডেরিভেটিভ অথবা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। ইন দ্যাট কেস এটাকে বোঝানো হয় এভাবে, ডিওয়াই বাই ডিএক্স অথবা এফ এক্স না, এটা হবে, এখানে ভুল হয়েছে, এটা হবে এফ প্রাইম এক্স, এরকম হবে এফ প্রাইম এক্স। হ্যাঁ, এই প্রাইম দ্বারা ডেরিভেটিভ বোঝানো হয়। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটার নাম হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই। ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হচ্ছে এই এই রাশিটাকে বলা হয় ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, ডি বাই ডিএক্স। ডি দ্বারা বোঝাচ্ছে এখানে ডিফারেন্স, আর নিচের ডিএক্স দ্বারাও বোঝাচ্ছে ডিফারেন্স, কিন্তু এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্থক্য। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সবচেয়ে অনেক ছোট পার্থক্যকে ডিএক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর এখানে ওয়াই দ্বারা বুঝাইলে আমরা এটা মিনিংটা হচ্ছে এরকম, যদি আমি এক্স এর মধ্যে ইনফাইনাইট সিমাল অর্থাৎ টেন্ডস টু জিরো পরিমাণে এই খুব ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন করি, তাহলে ওয়াই এর যে পরিবর্তন সেটা বের করা, অর্থাৎ এক্স এর ক্ষুদ্রতম ইউনিট পরিবর্তনের কারণে ওয়াই এর কতটুকু পরিবর্তন, তার মানে হচ্ছে রেট, দ্য রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এই যে ডেরিভেটিভ, এটাকে মানে এর মিনিংটা হলো দা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, তাৎক্ষণিক যে পরিবর্তন, অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটুকু। এখন মনে করো যে এখানে একটা হলো, যদি আমরা এরকম একটা চিন্তা করি, ধরো যে গাড়ির ইয়ের ক্ষেত্রে তুমি চিন্তা করো, ভেলোসিটির ক্ষেত্রে, যখন একটা মোটরসাইকেল ধরো স্টার্ট করে তখন তো এর ভেলোসিটি জিরো থাকে না, 1 সেকেন্ড পরে ধরো এর ভেলোসিটি হবে 5
মিটার পার সেকেন্ড, কিন্তু 2 সেকেন্ডে ভেলোসিটি কিন্তু 5 সেকেন্ড পার হবে না, এটা হয়ে যাবে মনে করো মিনিমাম 20 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে এটা হয়ে যেতে পারে 50 মিটার পার সেকেন্ড তৃতীয় মিনিটে। তাহলে প্রথম ইনিশিয়ালি দেখো 1 মিনিটে তাহলে বেগের পরিবর্তন কত? 5 মিটার না? জি স্যার। কিন্তু পরবর্তী মিনিটে বেগের পরিবর্তন কত? 20 মিটার স্যার। 15 মিটার পরিবর্তন, চেঞ্জ। পরিবর্তন 15 মিটার, জি স্যার 15 মিটার। হ্যাঁ, কিন্তু পরের ইয়াতে পরিবর্তন হচ্ছে 30 মিটার। হ্যাঁ, দেখো এটা হচ্ছে 30 মিটার। তাহলে প্রথম সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে 5 মিটার, পরের সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 15 মিটার, তারপরে পরের সেকেন্ডে বেগ মানে ইনক্রিজ হয়েছে 30 মিটার। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি, ধরো যে টোটাল 3 সেকেন্ড না, টোটাল কত সেকেন্ড? 3 সেকেন্ড না সময়? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এই যে 3 সেকেন্ড সময় না? মানে গাড়িটা স্টার্ট থেকে ধরে তোমার ভেলোসিটি 50 এ আসা পর্যন্ত কতক্ষণ সময়ের মধ্যে এটা 50 মিটার পার সেকেন্ডে চলে গেছে? 3 সেকেন্ড। 3 সেকেন্ডে। তাহলে এখানে এভারেজ পরিবর্তন কত? 50/3 না? জি স্যার। 50/3, তার মানে হলো এখানে তোমার 15, তোমার 16.67, 16.67 এত অ্যাপ্রক্সিমেটলি এত মিটার পার সেকেন্ড। এখন তুমি যদি এটা এখানে ইমপ্লিমেন্ট করে দাও যে ব্যাগের যেই প্রতি সেকেন্ডে ব্যাগ বৃদ্ধি পাইছে 16.67 মিটার পার সেকেন্ড, এটা কি অ্যাকচুয়ালি ট্রু? হ্যাঁ, প্রতি সেকেন্ডে কি সব সেকেন্ডে কি ব্যাগ এরকম 16.63 মিটার বাড়ছে? বাড়ে নাই। প্রথম বাড়ছে পারে 5, নাই তো স্যার। তারপরে বাড়ছে জি স্যার। 15, তারপরে বাড়ছে 30, মানে এক এক সেকেন্ডে এক এক রকম। তাহলে জি এই যে স্যার। এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট, মানে তাৎক্ষণিক পরিবর্তন কত। অন এভারেজ না, একটা হচ্ছে এভারেজ আর একটা হচ্ছে তাৎক্ষণিক। এই যে ডেরিভেটিভের মিনিংটা হচ্ছে তোমার তাৎক্ষণিক পরিবর্তন। তুমি মনে করো 50 ইউনিট তৈরি করলা, 50 থেকে 51 ইউনিট তৈরি করতে তোমার কয় টাকা বেশি হবে, এটা এক ধরনের চেঞ্জ আসবে। আবার তুমি মনে করো 5000 ইউনিট তৈরি করলা, 5000 থেকে 5001 নাম্বার ইউনিট তৈরি করতে কত টাকা পরিবর্তন হবে, সেটা আরেক ধরনের পরিবর্তন আসবে। দ্যাট মিনস এই চেঞ্জটুকু বিভিন্ন ক্ষেত্রে ভেরি করে। হুম, এই জন্য আমরা এভারেজ রেট অফ চেঞ্জ দিয়ে মানে এই জিনিসগুলো বের করতে পারি না। সেই জন্য আমাদের কি হয়, ডেরিভেটিভ দরকার হয়, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ দরকার। তাহলে এটা নোটেশন হচ্ছে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই বাই ডিএক্স। এন্ড মিনিং কি? এটা হচ্ছে ডেরিভেটিভ অফ ওয়াই। ডেরিভেটিভ মানে হচ্ছে রেট অফ চেঞ্জ, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। ডেরিভেটিভ অর্থ কি? দ্য ডেরিভেটিভ অফ ওয়াই, এটা মিন করতেছে কি, দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, তাৎক্ষণিক পরিবর্তন কার? ওয়াই এর, ফাংশনের। যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইনস্ট্যান্ট পরিবর্তন কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু এক্স। উইথ রেসপেক্ট টু এক্স মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। একটু 1 মিনিট একটু হোল্ড করো। তাহলে ডেরিভেটিভ হচ্ছে, ধরো একটা ফাংশনের ডেরিভেটিভ বলতে বোঝানো হচ্ছে যে ফাংশনটা
তাৎক্ষণিকভাবে কি ধরনের পরিবর্তন হয় সেই পরিবর্তনটুকুকে বলা হয় ডেরিভেটিভ। হ্যাঁ, এটা হচ্ছে ডেরিভেটিভের মিনিং। আর ডেরিভেটিভকে সাধারণত তোমার এই নোটেশন দ্বারা প্রকাশ করা হয় ডিওয়াই বাই ডিএক্স দ্বারা, অথবা মনে করো এফ প্রাইম এক্স দ্বারাও ফাংশনের ডেরিভেটিভ বোঝানো হয়। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ডেরিভেটিভের নোটেশন। গুগল ক্লাসরুমের মধ্যে বোধহয় শীট দেওয়া আছে। এই ডেরিভেটিভের এই শীট দেওয়া আছে মনে হয়। হ্যাঁ জি স্যার, 1 নাম্বার শীট দেওয়া আছে। 1 নাম্বার শীট দেওয়া আছে একটা। হ্যাঁ, এখন এটার মধ্যে দেখো ডেফিনেশনটা ক্লিয়ার করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, ওয়ার্ড ফাইল, কিন্তু এখানে আমি প্রথমত ফাংশনের ইয়েটা দিয়েছি আমরা। হ্যাঁ, ফাংশনটাকে আমরা কি যেভাবে ডিফাইন করে থাকি, ফাংশন এখানে হচ্ছে দ্য ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে ডিনোটেড বাই, হ্যাঁ, যে এগুলোকে আমরা কিভাবে ডিনোট করে থাকি সেই নোটেশন গুলো এখানে দেওয়া আছে। আর এখানে এই যে ডেরিভেটিভের সংজ্ঞা, ওয়াই সমান এফ অফ এক্স, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন দ্য ডেরিভেটিভ অফ ওয়াই অর্থাৎ তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এটা হচ্ছে মেজার। হ্যাঁ, মানে কতটুকু পরিবর্তন, এ মেজার অফ হাউ ইট চেঞ্জ এজ ইটস ইনপুট চেঞ্জ। ইনপুট চেঞ্জ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ, অর্থাৎ তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করলে আউটপুট অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কতটুকু পরিবর্তন হয় সেটাই হচ্ছে ডেরিভেটিভ। The rate of change of independent variable y with respect to the change of independent variable x is called a derivative. Derivative কে আমরা সাধারণত এই নোটেশন দিয়ে প্রকাশ করে থাকি dy by dx। এটাকে অন্যান্য নোটেশন দ্বারা যেমন d by dx, তারপর হচ্ছে fx, f prime x, y prime x, এগুলো হচ্ছে ডেরিভেটিভের নোটেশন। আর ডেরিভেটিভ করার যে প্রসেস এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। যে একটা ফাংশনকে আমরা যেই প্রসেসে ডেরিভেটিভ করে থাকি সেই প্রসেসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন হচ্ছে জাস্ট হচ্ছে মেথড অফ কম্পিউটিং দ্য রেট অফ চেঞ্জ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে পরিবর্তনটুকু আসে সেটা বের করার যে মেথড, ক্যালকুলেশন করার যে মেথড, সেটার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন ডিফারেন্সিয়েশনের জন্য মনে করো আমরা কতগুলো রুলস ইউজ করে থাকি। ডিফারেন্সিয়েশন করার জন্য সরাসরি আমরা কতগুলো রুলস অ্যাপ্লাই করে থাকি, 5-7টা রুলস আছে মূলত। হ্যাঁ, এই শীটের মধ্যে 9টা রুলস আছে ডিফারেন্সিয়েশনের। এখন এগুলো প্রত্যেকটারই আবার কি আছে, প্রমাণ আছে। তো তোমাদের প্রমাণ দরকার নাই, তোমরা রুলস গুলো শিখবা। 1 নম্বর রুলস হচ্ছে ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট। হ্যাঁ, ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট যদি ওয়াই এর মান সি হয়, অর্থাৎ তোমার ফাংশনটা যদি কনস্ট্যান্ট হয়, এক্স এর মান যাই হোক, যদি ওয়াই এর মান পরিবর্তন না হয় তখন রেট অফ চেঞ্জ কত হবে। যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পরিবর্তনই হচ্ছে না, তাহলে এর পরিবর্তনের রেট কত হবে, 0 হবে না? জি স্যার। বলো। এখন তোমার কাছে মনে হয় যে একটু প্রবলেম মানে ফিল হতে পারে যে যদি এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই হয় তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পরিবর্তন হবে না কেন, তাই না? তাহলে কনস্ট্যান্ট ফাংশনের কনসেপ্ট তোমাদের কারো কি এরকম আছে যে একটা এরকম কি হয়, ধরো যে এক্স এর মান পরিবর্তন করলা ওয়াই এর মান পরিবর্তন হবে না, এরকম কোন ফাংশন কি তোমরা রিয়েলাইজ করতে পারবা? মনে হয় একটু কষ্টই হয়ে যাবে তোমাদের এটা, তাই না? জি স্যার, নতুন তো। না, নতুনের জন্য না, আমি তোমাদেরকে, আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করো।
ওবার তো কম বেশি সবাই চড়ো, তাই না? উবার অথবা জি পাঠাও, স্যার। এই ধরনের রাইড শেয়ারিং। তো রাইড শেয়ারিং এ কি হয়? আচ্ছা, সিএনজির কথা চিন্তা করো, রাইট শেয়ারিং না করে সিএনজির কথা চিন্তা করো, যে সিএনজি তে যখন তুমি উঠো, সিএনজি তে উঠলে একটা বিল দেখায় না? প্রথমে যখন মনে করো মিটার অন করে একটা বিল দেখায় না? জি স্যার। সেটা হচ্ছে, যদিও মিটারে যায় না ওরা, কিন্তু ওরা অন করলে 40 টাকা একটা বিল দেখা, বুঝছো? তখন সিএনজিটা মুভ করে নাই, মাত্র স্টার্ট করছে। তার মানে সে কত দূর গেছে? 0 কিলোমিটার। ধরো 0 কিলোমিটার, ওর বিল আসছে 40 টাকা। ধরো কিলোমিটার চেঞ্জ হলো, ধরো সে 0.25 কিলোমিটার গুলো, বিল এখনো 40 টাকা। ধরো সে হাফ কিলো গুলো, বিল 40 টাকা। তার মানে কিলোমিটার দূরত্ব পরিবর্তন হচ্ছে, কিন্তু বিলে পরিবর্তন হচ্ছে না, তাই না? জি স্যার। তো এরকম 2 কিলোমিটার পর্যন্ত তার বিল 40 টাকাই থাকবে। দেখো, 2 কিলোমিটারের মধ্যে এক্স এর মান যদি, এক্স দ্বারা যদি তুমি ডিস্টেন্স কে বুঝাও, আর ওয়াই দ্বারা যদি তুমি কস্ট কে বুঝাও, ফেয়ার কে বুঝাও, তাহলে দেখো তোমার এই ডিস্টেন্স পরিবর্তন হলেও ফেয়ারের কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আছে, ফেয়ার ফিক্সড 40 টাকা। তারপরে 2 কিলোমিটার ক্রস করলে গিয়ে তোমার ডিস্টেন্সের উপর ভেরি করে তোমার কস্ট আস্তে আস্তে পরিবর্তন হয়। কস্ট বাড়ে, ডিস্টেন্স বাড়বে, কস্ট বাড়বে। কিন্তু 2 কিলোমিটার পর্যন্ত দেখো এখানে কস্টটা হচ্ছে ফিক্সড। দূরত্ব 2 কিলোমিটারের মধ্যে কম বেশি যাই করো না কেন, ভাড়ার কোনো পরিবর্তন দেখাবে না। তুমি যদি 0 কিলোমিটার দেখো তো তোমার ভাড়া 40 টাকা, 2 কিলোমিটার হলো ভাড়া 40 টাকা, 1.5 কিলোমিটার হলো ভাড়া 40 টাকা, হাফ কিলো হলো ভাড়া 40 টাকা। তার মানে এই যে আমি যে দূরত্ব কম বেশি হওয়ার কারণে দূরত্বটা হচ্ছে এক্স, হ্যাঁ। তার মানে আমি বলতে পারি যে আমার যে ফেয়ার, হ্যাঁ, ফেয়ারটাকে যদি ওয়াই ধরো, তাহলে ওয়াই সমান ফাংশন অফ এক্স। এখন এক্স এর মান কম বেশি হচ্ছে পয়েন্ট, মানে 0 থেকে 2 পর্যন্ত এক্স এর মান কম বেশি হলেও ওয়াই এর মান সবসময় কত? ফিক্স। তো এই ধরনের ফাংশনকে বলা হয় কস্ট ফাংশন, হ্যাঁ। তো কস্ট ফাংশন, সরি, এই যে কনস্ট্যান্ট ফাংশন কি বলছি, এই কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে মনে করো রেট অফ চেঞ্জ 0, যেহেতু মনে করো এটা পরিবর্তনই হয় না, তাহলে পরিবর্তনের হার কত? 0 হবে। এই জন্য যে কোনো, যেমন এখানে দেখো ওয়ার মান 5, এখন ওয়ার মান 5, এখানে তো এক্স নাই, এক্স আছে 5 এর সাথে? না স্যার। তো এক্স নাই, তাহলে একদম এখন যদি এক্স এর মান যাই পরিবর্তন করো না কেন, 5 এর তো পরিবর্তন হওয়ার কথা না। যদি এরকম হতো ওয়াই সমান 5x, হ্যাঁ, তখন এক্স এর মান পরিবর্তন করলে ওয়াই এর মানটা পরিবর্তন হবে, তাই না? মনে করো এক্স এর মান যদি 1 হয়, তখন ওয়াই এর মান কত হবে? 5। 5x। এক্স এর মান যদি 5 হয়, তখন এক্স কেন, এক্স এর মান তো বলতেছি, এক্স এর মান তো 1। এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 5। এক্স এর মান যদি 5 হয়, তখন ওয়াই এর মান কত? 25 হয় না? আরে বাবা, এখানে এক্স এর মানটা তুমি বসাও না। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান আসতেছে, কিন্তু এখানে দেখো ওয়াই সমান যদি তুমি 5 লেখো, তাহলে তুমি এক্স এর মান যাই পরিবর্তন করো না কেন, ওয়াই এর মানের কোনো পরিবর্তন হবে না। ওয়াই এর একটা ফিক্সড ভ্যালু, এরকম যেমন এখানে ওয়াই সমান 0 ফিক্সড ভ্যালু, ওয়াই সমান কে ফিক্সড ভ্যালু। এই ধরনের ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে, কনস্ট্যান্টের ক্ষেত্রে ডেরিভেটিভের মানের কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ। বইয়ের মধ্যে আছে সাম ফর্মুলা, দেখো এই যে ডি সি বাই ডিএক্স, যেখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0 হয়, হ্যাঁ। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, হ্যাঁ। তাহলে আমরা একটা এক্সাম্পল এখানে তো ওই টাইপের এক্সাম্পল নাই।
একটু বেশি ক্রিটিক্যালে চলে গেল। যে কোনো বইয়ের মধ্যে আছে, আমরা যদি ওই বইটাকে অ্যাপ্লিকেশন এই ম্যাথমেটিক্স যে বইটা তোমাদেরকে আগেও দিয়েছিলাম, ওই বইটার চ্যাপ্টারের মধ্যে ডেরিভেটিভ এবং কনস্ট্যান্ট, মনে করো যে ওয়ের মান হচ্ছে 4, তাহলে বিকজ 4 ইজ এ কনস্ট্যান্ট, তখন ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 0। কারণ হচ্ছে যে কোনো ডেরিভেটিভের ভ্যালু কনস্ট্যান্টের ডেরিভেটিভ যদি হয়, কারণ ডেরিভেটিভ মানে হচ্ছে পরিবর্তন, রেট অফ চেঞ্জ। যদি এখানে কনস্ট্যান্ট হয় তখন তো রেট অফ চেঞ্জ থাকে না, ইন দ্যাট কেস কি হবে, ডেরিভেটিভের মান 0 হবে। এটা মুখস্থ রাখবা, যে ফর্মুলা যা আছে সবগুলো মুখস্থ রাখতে হবে। ডেরিভেটিভ হবে কনস্ট্যান্ট মানে হচ্ছে 0। এখন আমরা যে জিনিসটা দেখব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং খুবই গুরুত্বপূর্ণ। রুলটার নাম হলো পাওয়ার রুল। রুলের নাম কি রুল? একটা রুল ছিল, প্রথমটা ছিল কনস্ট্যান্ট রুল, এখন আমরা যেটা পড়তেছি সেই রুলটার নাম কি? পাওয়ার অফ এক্স, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার থাকবে, পাওয়ার রুল। যেমন এফ অফ এক্স সমান থাকবে এক্স টু দা পাওয়ার এন এই আকৃতির। এখানে দেখো ওয়াই সমান কত আছে, এক্স টু দা পাওয়ার 14 আছে না? তারপরে এফ অফ এক্স সমান কত আছে, এক্স টু দা পাওয়ার -2 আছে না? ওয়াই সমান এক্স আছে, এক্স মানে কি, এক্স এর পাওয়ার 1। তারপরে জি এক্স সমান আছে, এটা একটা ফাংশন, এক্স টু দা পাওয়ার 1/3 নাকি? তাহলে এগুলো দেখতে কিন্তু দেখো এই ফরম্যাটের, ওয়াই সমান এক্স টু দা পাওয়ার এন, এইরকম যদি ফরম্যাট থাকে তখন এটাকে বলা হয় এক্স এর পাওয়ার, তো এই জন্য এই রুলটার নাম হচ্ছে পাওয়ার রুল। তখন আমরা ডি ওয়াই বাই ডিএক্স মানে হলো ডি বাই ডিএক্স, ওয়াই এর পরিবর্তে ধরো আমরা লিখলাম এক্স টু দা পাওয়ার এন। এটা তো এটার ফর্মুলা কি, এটার ভ্যালু কি? এটার ভ্যালু হলো এন যেটা আছে, এনটা আগে চলে আসবে গুণ আকারে, এন ইনটু এক্স টু দা পাওয়ার, আগের যে পাওয়ার ছিল তার চেয়ে 1 কমে যাবে, আগে এন ছিল, এন এর চেয়ে 1 কমে যাবে। এটাই হচ্ছে পাওয়ার রুল। তাহলে dy বাই dx x টু দা পাওয়ার n সমান n ইনটু x টু দা পাওয়ার n মাইনাস 1। dy বাই dx x টু দা পাওয়ার n, এটা সমান হবে n ইনটু x টু দা পাওয়ার n মাইনাস 1। আবার জয়েন করো, 1 মিনিটের মতো টাইম আছে, 1 মিনিট নাই অবশ্য, এর মধ্যে লাইন কেটে যাবে। হ্যাঁ, যদি y সমান অথবা fx সমান x টু দা পাওয়ার n হয়, যদি f of x সমান x টু দা পাওয়ার n হয়, তখন f প্রাইম x অথবা dy বাই dx একই কথা, এটা সমান হবে n ইনটু x টু দা পাওয়ার n মাইনাস 1, তাই না? জি স্যার। কি হবে এটা? একটা ছেলে পেলেও কথা বলে না, কেমনটা লাগে, একটা মানে ক্লাসই করে না এগুলো।
দেখো এগুলো সলিউশন দেখো। y সমান x টু দ্য পাওয়ার 14, তখন এই যে দেখো dy বাই dx, এই 14টা কি হবে, আগে চলে আসবে না, এই যে 14 আগে চলে আসছে, তারপর 14 থেকে x এর পাওয়ার 14 আগে ছিল 14, এক কমে যায় হয়ে যাবে 13, 14 মাইনাস 1 মানে হচ্ছে 30। কি এটা বুঝছো, একটু বুঝছো? স্যার এটা একটু আবার বুঝান তো। আবার বুঝাবো, ভেরি গুড। এবার দেখো এখানে দেখো y সমান কত দেওয়া আছে, কথা বলো। x পাওয়ার বাই 14। x টু দ্য পাওয়ার 14, y সমান দেওয়া আছে x টু দ্য পাওয়ার 14। এখন তুমি বের করবা এটা d, হ্যাঁ, d ফর ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন, মনে করো d বাই dx, আর এখানে তুমি বের করতেছো কত, y এর পরিবর্তে লেখো x টু দ্য পাওয়ার 14। তো পাওয়ার রুলে কি বলে, পাওয়ার রুলে বলে যদি x এর পাওয়ার থাকে তখন পাওয়ারটা আগে চলে আসে, তাহলে 14 আগে চলে আসলো। আর x এর পাওয়ার কি হবে, এক কমে যাবে, ইনটু x টু দ্য পাওয়ার আগে ছিল 14, এটা থেকে যদি তুমি এক কমায় দাও তাহলে এটা হবে 14 মাইনাস 1, তাহলে আলটিমেট রেজাল্ট কত হবে, 14 ইনটু x টু দ্য পাওয়ার 13। তাহলে এটা কি বুঝছো? জি স্যার। তাহলে বি নাম্বারটা দেখো, পাওয়ার কত আছে, x to the power -2 স্যার। -2, তাহলে আগে কত আসবে, -2 স্যার। হ্যাঁ -2 আগে আসলো, -2 আগে যদি আসে তাহলে f প্রাইম x প্রাইম আর d বাই dx একই কথা, তাহলে f প্রাইম x সমান হচ্ছে -2 আগে আসছে, আর হচ্ছে x এর পাওয়ার কত হবে, -1 যদি করা হয় তাহলে -3 হবে স্যার। -3 হবে এক্স্যাক্টলি। তাহলে দেখো এখানে -3 হয়েছে, -2 ইনটু x টু দ্য পাওয়ার -3। তো যে নেগেটিভ এক্সপোনেন্টটাকে সব সময় মানে পজিটিভ এক্সপোনেন্টে লিখতে হয় আর কি। তাহলে নেগেটিভ এক্সপোনেন্টকে যদি পজিটিভ এক্সপোনেন্টে লেখো তাহলে আমরা কি জানি, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয়, ধরো যে -1, তাহলে এটা সমান আমরা কত লিখি, 1/a লিখি না সূচকের ফর্মুলায়। হ্যাঁ, তাহলে কোনো কিছুর মান যদি -2 হয় তখন আমরা এটা কত লিখি, 1/স্কয়ার, অর্থাৎ মাইনাস থাকলে এটা হচ্ছে নেগেটিভ এক্সপোনেন্টটাকে 1/, আকারে লিখতে হয়। সেই জন্য x টু দ্য পাওয়ার -3 কে 1/x টু দ্য পাওয়ার -3 লিখেছে। 1/x 1 এর সাথে -2 গুণ করলে তো -2 হয়, এই জন্য -2 করে, আর x টু দ্য পাওয়ার -3 যেটা সেটা 1/, ছিল, এই জন্য x টু দ্য পাওয়ার 3 হয়ে গেছে -3টা নিচে। কি কথা বুঝছো? এই যে এটা সি নাম্বার y সমান দেওয়া আছে x, তখন dy বাই dx ফর্মুলা করলে দেখো কত হচ্ছে, কত এখানে x টু দ্য পাওয়ার 0 আসে, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে তো হচ্ছে এটা 1 হয়ে যায়, তার মানে আলটিমেট রেজাল্ট হচ্ছে 1। হ্যাঁ, এখানে আছে ফ্র্যাকশন পাওয়ার, দেখো y সমান x টু দ্য পাওয়ার 1/3, কোনো সমস্যা নাই, তুমি এইরকম লেখো, তাহলে কত হবে, তাহলে g প্রাইম x, হ্যাঁ g প্রাইম x মানে হলো 1/3 টা আগে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে, 1/3 থেকে যদি 1 কমে -2/3, তাহলে মাইনাস পাওয়ারটাকে আমরা লিখতে পারি কত, 1/3 তো মনে করো এক পাশে থাকবে, আর এটা হবে এই x টু দ্য পাওয়ার -2/3 কে আমরা লিখতে পারি 1/x টু দ্য পাওয়ার 2/3।
স্যার ঠিক এটা আছে, জি প্রাইম ছিল কেন স্যার? জি ফাংশনটা জি ছিল, ও এই যে আচ্ছা, ফাংশনটা অরিজিনালি ছিল জি, এই জন্য জি, জি ফাংশন মানে হচ্ছে জি প্রাইম, জি প্রাইম মানে একই কথা। হ্যাঁ, প্রাইম একই কথা, অর্থাৎ এটাই এটাই মনে করো ডি বাই ডি এক্স, তারপরে হলো এখানে ধরো আমরা লিখলাম জি এক্স। এটা এই কারণে এটাকে তুমি এটা আর হচ্ছে জি প্রাইম একই কথা, এই যে প্রাইম মানে হচ্ছে তোমার এই যে ডি বাই ডি এক্স, বুঝলে বুঝতে পারছি। একই কথা, সেম নোটেশন। তাহলে এটা গেল আমাদের পাওয়ার রুল। পাওয়ার রুল নিয়ে কারো কোনো সমস্যা আছে? শোনো, না পড়লে এগুলো পারবা না, করতে হবে তোমাদের। নতুন কিন্তু সহজ জিনিস, একদমই সহজ, বাচ্চারাও পারে, এত সোজা। স্যার এইগুলা ম্যাথ কি কাজে লাগে স্যার? একটা ভালো কথা মনে করো, এগুলো আসলে কি কাজে লাগে এটা আমার আগেই বলা উচিত ছিল। যেমন ধরো তুমি মার্জিনাল কস্ট ক্যালকুলেশন করবা, মার্জিনাল প্রফিট ক্যালকুলেশন করবা, মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশন করবা, যে কোনো কিছু মার্জিনাল ক্যালকুলেশন করা, রেট অফ চেঞ্জ ক্যালকুলেশন করতে হলে তোমার ডেরিভেটিভ লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তুমি অপটিমাইজেশনের ক্ষেত্রে, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশনের ক্ষেত্রে, যেমন তুমি মনে করো যে একটা প্রফিটকে তুমি ধরো প্রোডাক্টের একটা ফাংশন হিসেবে লিখলা, অথবা কস্টকে প্রোডাক্টের ফাংশন হিসেবে লিখলা, কস্ট ফাংশন যাকে বলে, প্রফিট ফাংশন, রেভিনিউ ফাংশন, এরকম ফাংশন হিসাবে আমরা মনে করো লিখলাম। এখন এইগুলোকে যদি আমি ইয়ে করি, কি বলে, অপটিমাইজেশন করতে চাই, যেমন ধরো যে আমি চাই যে কতগুলো প্রোডাক্ট তৈরি করলে তোমার কস্ট সবচেয়ে কম হবে, ওই প্রোডাক্টের সংখ্যাটা আমি জানতে চাই ফাংশনটা থেকে। ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, ডেরিভেটিভের হেল্প নিতে হবে, ডেরিভেটিভের সাহায্যে আমরা এটা সলভ করব। অথবা যেমন ধরো আমি প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে চাই, ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, যে কতগুলো প্রোডাক্ট তৈরি করলে আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে, সেটা আমি ডেরিভেটিভের সাহায্যে বের করব। তো ডেরিভেটিভের প্রচুর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এই যে দেখো, অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস কোথায় কোথায় কাজে লাগবে, এভারেজ কনসেপ্ট, তারপরে হচ্ছে মার্জিনাল কনসেপ্ট, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এগুলো ইকোনমিক্সে, প্রাইস ইলাস্টিসিটি সাপ্লাই, প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড, মার্জিনাল রেভিনিউ এন্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড। হ্যাঁ, এগুলো ফাইনালে আছে আমাদের? বুঝি নাই। আছে ইলাস্টিসিটি,
তুমি কি আমার সাথে কথা বলতেছো? জি স্যার, মানে ফাইনালি কি আমাদের এই যে ইলাস্টিসিটি যেগুলো ম্যাথ দেখাচ্ছেন এগুলা কি আছে, মানে এক্সাম্পল হিসেবে? হ্যাঁ, এগুলো তো আমরা পড়বো। আমরা তো প্রথমে আগে রুলস গুলো শিখে নিই, তারপরে অ্যাপ্লিকেশন করবো না? জি স্যার। আমরা তো এখন রুলস গুলো শিখতেছি কিভাবে ডিফারেন্সিয়েশন করব, তারপরে আমরা অ্যাপ্লিকেশন করব। এই যে কনসেপ্ট অফ ম্যাক্সিমা মিনিমা, হ্যাঁ, কিভাবে তুমি মনে করো ম্যাক্সিমাইজেশন করবা, মিনিমাইজেশন করবা, এগুলো হচ্ছে কনসেপ্ট। কিন্তু তোমার এই এই যে দেখো ডেরিভেটিভ ব্যবহার করে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম বের করবা, এই যে ইকোনমিক্স এর এই যে ডিফারেন্সিয়েশন করে ম্যাক্সিমাম মিনিমাম এই যে বের করতেছে। যেমন এখানে একটা জিনিস দেখো, দ্য টোটাল কস্ট ফাংশন অফ এ ফার্ম ইজ সি এর মান দেওয়া আছে, মনে করো একটা ফাংশন আকারে দেওয়া আছে x³ - 5x² + 28x + 10। এখানে সি দ্বারা আমরা টোটাল কস্ট, এক্স হচ্ছে এক্স ইজ দ্য আউটপুট। আউটপুট বলতে যে কতগুলো প্রোডাক্ট তৈরি করতেছো সেই সংখ্যাটা। এ ট্যাক্স এট দ্য রেট অফ 2 রুপি, হ্যাঁ, পার ইউনিট অফ আউটপুট ইজ ইম্পোজড। মনে করো তুমি যতগুলো তৈরি করলা এর উপরে আবার মনে করো 2 টাকা করে ট্যাক্স ইম্পোস্ট করা হবে। হ্যাঁ, তো তুমি যদি মনে করো এক্স ইউনিট তৈরি করো তাহলে তোমার ট্যাক্স আসবে কত? টুয়াইস এক্স পরিমাণ না? জি স্যার, And the 2x। product, হ্যাঁ হ্যাঁ, twice x, and the producer add its to his cost। তাহলে সে কি করলো? প্রডিউসার এই কস্টটা তার কস্টের মধ্যে সে অ্যাড করে দিল। তাহলে তার আমার কস্টটা এখন তাহলে কত হয়ে গেল? ওই যে তোমার x³ - 5x² + 28x + 10 প্লাস 2x আরো যোগ হলো না? জি স্যার। হ্যাঁ, তারপরে বলছে যদি ডিমান্ড ফাংশন দেওয়া আছে p সমান এত, এটা একটা ডিমান্ড ফাংশন। হোয়াট ইজ দ্য প্রাইস পার ইউনিট অফ আউটপুট। এটা মানে হলো যে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে মানে একটা রিলেশনশিপ, পার ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে রিলেশনশিপ, এটাকে বলা হয় ডিমান্ড ইকুয়েশন। এটা হচ্ছে কনজিউমারের ক্ষেত্রে হয়। এবং কোয়ান্টিটি এবং প্রাইসের মধ্যে নেগেটিভ রিলেশন থাকে। যদি প্রাইস বাড়ে তাহলে ডিমান্ড কমে যায়, হ্যাঁ, অর্থাৎ কোয়ান্টিটি কমে যায়। যদি প্রাইস কমে যায় তখন কোয়ান্টিটি বেড়ে যায়, অর্থাৎ ডিমান্ড বেড়ে যায়। কোশ্চেন বলতে ফাইন্ড দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট এন্ড দ্য প্রাইস এট দ্য লেভেল। অর্থাৎ তুমি কত ইউনিট প্রোডাক্ট তৈরি করলে এবং বিক্রি করলে তোমার প্রফিট সবচেয়ে বেশি হবে সেই সংখ্যাটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে প্রফিট বের করতে হলে তোমাকে আগে প্রফিট ফাংশন জানতে হবে। প্রফিট ফাংশন বের করতে হলে তোমাকে কি করতে হবে? আমরা জানি প্রফিট সমান কি? রেভিনিউ মাইনাস কস্ট। তার মানে রেভিনিউ ফাংশন জানতে হবে, কস্ট ফাংশন জানতে হবে, দেন তুমি প্রফিট ফাংশন বের করবা। এটা কিভাবে করে আমরা দেখবো, কোনো টেনশন করার কিছু নাই, সহজ জিনিস। কিন্তু আমরা আগে দেখে নেই। যেমন ধরো যে প্রফিট সমান হচ্ছে রেভিনিউ মাইনাস মনে করো যে কস্ট ফাংশন প্লাস হচ্ছে যে ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্স হচ্ছে টুয়াইস এক্স। তাহলে এটা হলো এই ধরো একটা প্রফিট ফাংশন পাওয়া গেলো, এটা হলো আমার প্রফিট ফাংশন। এখন এই প্রফিট ফাংশনটাকে আমি কি করতে হবে? ম্যাক্সিমাইজ করতে হবে। ম্যাক্সিমাইজ করতে হলে আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশনের সাহায্য নিতে হবে। আমরা কি করবো? এটাকে মনে করো ডেরিভেটিভের সাহায্য নিয়ে ধরো আলটিমেটলি সে কি করলো? বের করলো। বের করে দেখলো কত, এটা দেখলো যদি এখানে টু ফাইন্ড দ্য প্রাইস, এই যে এখানে দেখলো যে যদি এক্স এর মান 50 হয় তখন প্রফিট, হ্যাঁ, ম্যাক্সিমাম থাকে। তার মানে ওই প্রডিউসার যদি 50 ইউনিট প্রোডাক্ট তৈরি করে তাহলে তার সবচেয়ে প্রফিট বেশি হবে। যদি এর থেকে বেশি প্রোডাক্ট তৈরি করে তখনও তার লস হবে, মানে প্রফিট কমে যাবে। যদি তার চেয়ে কম প্রোডাক্ট তৈরি করে তখনও তার প্রফিট কমে যাবে। তার মানে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট হচ্ছে 50 ইউনিট। আর যখন 50 ইউনিট তৈরি করবে, হ্যাঁ, তখন তোমার সেলিং প্রাইস কত সেটা ওই যে প্রাইস ফাংশন যেটা আছে সেখানে বসাই দিলে পেয়ে যাবে। প্রাইস ফাংশনটা ছিল ওই যে এটা হচ্ছে প্রাইস ফাংশন। এখানে এক্স এর পরিবর্তে যদি তুমি 50 বসাও তাহলে 50 500 বাদ যাবে, তার মানে হচ্ছে 2030 হবে পার ইউনিট প্রাইস। হ্যাঁ, তাহলে এটা জাস্ট আমি তোমাকে আইডিয়া দেওয়ার জন্য যে আমরা কোথায় ব্যবহার করব ওইটার জন্য আমরা শুধু এই প্রবলেমটা দেখলাম আর কি। হ্যাঁ,
তাহলে এগুলো মানে হিউজ অ্যাপ্লিকেশন। ডিফারেন্সিয়েশন ছাড়া তো মনে করো তুমি এই ইকোনমিক্স এর প্রবলেম সলভ করতেই পারবা না, বিশেষ করে ম্যাক্সিমাইজেশন, মিনিমাইজেশন প্রবলেম, এভারেজ, তারপরে হলো মার্জিনাল, এগুলো সবগুলোতে ডিফারেন্সিয়েশন দরকার। কথা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি এই ফর্মুলা গুলো আগে দেখো, এগুলো শিখো। 2 নম্বর ফর্মুলা আমরা কমপ্লিট করছি, আমরা এখন 3 নম্বর ফর্মুলাতে যাচ্ছি। যদি কোনো একটা কনস্ট্যান্ট মনে করো একটা ফাংশনের সাথে যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে, হ্যাঁ, মনে করো যে এরকম দেওয়া আছে, যেমন এখানে 5x, তাহলে x এর সাথে কি একটা 5 গুণ আছে না? 3 নম্বরের ইয়াতে দেখো, প্র্যাকটিসের ক্ষেত্রে x এর সাথে কি একটা 5 গুণ আছে না? জি স্যার। তোমরা কি দেখো না নাকি কি? আমি তো কোনো বুঝি না কিছু। আমি বড় ছোট করে তো লাভ না, কারণ তুমি তো চাইলে তোমার এখানে স্ক্রিন বড় করে তুমি দেখতে পারো। তাহলে যদি কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, যেমন 2 নাম্বারটাই দেখো 2/3x³, 3 নাম্বারটাই দেখো -6x⁻6, তার মানে আমি 2 নম্বরে পাওয়ার রুলে শিখছিলাম শুধু x⁻6, x⁻3, x, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট গুণ আকারে আছে। যদি কোনো কনস্ট্যান্ট এরকম গুণ আকারে থাকে, ইন দ্যাট কেস আমাদেরকে কি করতে হবে? কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের জায়গায় রেখে দিতে হবে, বাকিটা হ্যাঁ আগের মতো শুধু পাওয়ার রুল ইউজ করে ডিফারেন্সিয়েট করবো। যেমন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 5 5 এর মতো থাকবে, 5 কিছুই করতে হবে না, 5 গুণাকার আছে, গুণাকারে থাকবে, আর x এর ডেরিভেটিভ একটু আগে দেখছি 1, তার মানে এটা ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট হবে শুধু 5। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 2/3, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা এটার মধ্যে থাকবে, পরিবর্তন হবে না। x³ এর ডেরিভেটিভ করলে আমরা জানি সেটা হবে কত, 3 আগে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, তার মানে 3x²। তাহলে এটা কাটা যায়, এটা আলটিমেট হবে 2x²। এটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন। এইভাবে তুমি বাকিগুলো ডেরিভেটিভ করবা। তাহলে এখানে যদি এরকম বেশি প্লাস মাইনাস আকারে থাকে, তাহলে প্লাস মাইনাস আকারের যেগুলো আছে তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আলাদা আলাদা অংশে ডিফারেন্সিয়েট করবে। যেমন এটাকে প্রথম 4x করে ডেরিভেটিভ করবা, প্লাস দিয়ে x কে ডেরিভেটিভ করবা, প্লাস 2 কে ডেরিভেটিভ করবা। এখানে যদি ডিফারেন্সিয়েট করো, x⁵ কে ডেরিভেটিভ, প্লাস 4x⁻3/4 কে ডেরিভেটিভ, প্লাস হচ্ছে তোমার x⁻½ কে ডেরিভেটিভ, প্লাস 20 কে ডেরিভেটিভ। কিন্তু 20 কে ডেরিভেটিভ করলে কিন্তু রেজাল্ট 0 হয়ে যাবে, কারণ 20 হচ্ছে পিওর কনস্ট্যান্ট। 2 কে ডেরিভেটিভ করার সময় 0 হয়ে যাবে, পিওর কনস্ট্যান্ট। এখানে দুইটা পার্ট আছে, x² আর একটা হচ্ছে 2x। x² কে যখন ডেরিভেটিভ করবে তখন রেজাল্ট হবে 2x, আর 2x এর ডেরিভেটিভ করলে এটা হবে 2 × 1, তার মানে 1। তাহলে এগুলো রুলস ব্যবহার করে এই যে রুলস গুলো আছে, রুলস গুলো তোমরা মুখস্থ করবা। হ্যাঁ, ঠিক আছে? বইগুলোর মধ্যে এক্সপ্লেনেশন দেখবা, প্রোডাক্ট রুলটা দেখবা, কোশ্চেন রুল দেখবা, লগারিদমেরটা দেখবা, আর হচ্ছে এক্সপোনেনশিয়াল এর ভ্যালুটা দেখবা, e⁻x এর ডিফারেন্সিয়েশন দেখবা, এই জিনিসগুলো দেখবা। ঠিক আছে? জি স্যার। তাহলে এগুলো দেখো, আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস করব, এই সবগুলো রুলস এর প্র্যাকটিস করব। এই ইয়াতে তোমাদেরকে পড়া দিলাম, হ্যাঁ, বই থেকে। এই যে দেখো, যে কোনো একটা বই থেকে যায় তুমি রুলস গুলো মুখস্থ করবা, এবং সেখানে কিন্তু প্র্যাকটিসও আছে, শুধু যে মুখস্থ তাই না। হ্যাঁ, যেমন ধরো যে এই যে বইয়ের কথা চিন্তা করে, এই যে দেখো সলিউশন দেওয়া আছে প্রত্যেকটার, হ্যাঁ, পাওয়ার রুলের সলিউশন, ডেরিভেটিভ, হ্যাঁ, যেমন ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট যেটা ছিল, হ্যাঁ, যেমন এই যেটা কোএফিসিয়েন্ট রুল ফর ডেরিভেটিভস, যেমন এই যে 4x⁵, এটা এখন যেটা করলাম, এটা হচ্ছে ½ তারপর হচ্ছে 5/√3। তো এগুলো এখান থেকে দেখো, এগুলো এখান থেকে করতে পারবা। হ্যাঁ, সাম এন্ড ডিফারেন্স, সাম এন্ড ডিফারেন্স হচ্ছে ওই যে যেগুলো আমরা দেখাইলাম তোমাকে, প্লাস মাইনাস থাকলে যেগুলো, তাহলে এখানে দেখো করে দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, জি স্যার।
তাহলে রুল গুলো শিখো বই থেকে, এগুলোর অ্যাপ্লিকেশন দেখো, তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো করব। তাহলে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফিজ।